প্রধানমন্ত্রী। জনগণকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। প্রচুর ভোগান্তি হচ্ছে, কারণ মেট্রো রেলে যে আমাদের টাইমের যে একটা টাইম মেনটেন হতো সেটা তো এখন হচ্ছে না। আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হইতেছে, অফিস ঠিক টাইমে করতে পারতেছি না। মেট্রো রেল এক্সপ্রেসওয়ে বন্ধে তীব্র যানজট, ভয় আর আতঙ্ক কাটিয়ে চেনা রূপে ঢাকা। খুলল অফিস আদালত, বাসাবাড়িতে সচল ব্রডব্যান্ড ইন্টারনেট। এবং বিচার ঠেকাতে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে হারলেন ডক্টর ইউনূস। দুর্নীতির প্রাথমিক প্রমাণ মেলায় টেকেনি আবেদন। 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। দেশকে অকার্যকর করার লক্ষ্যেই ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামায়াত দেশ জুড়ে সহিংসতা চালিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কোটা আন্দোলনের সুযোগ নিয়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতাকারীদের হামলায় নিহত হন 3 পুলিশ ও 1 আনসার সদস্য। বুধবার তাদের স্বজনরা দেখা করতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এ সময় দায়িত্ব পালনকালে এমন মৃত্যুতে সহানুভূতি জানান মন্ত্রী। নিহতদের পরিবারের হাতে তুলে দেন আর্থিক সহায়তার চেক। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে অকার্যকর করতেই দেশ জুড়ে সহিংসতা চালায় বিএনপি জামায়াত। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। পুলিশকে টার্গেট করে করে কার বাড়িতে পুলিশ আছে সেখানে অ্যাটাক করার আমরা দৃশ্য দেখেছি। স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি শক্তি, এই জঙ্গির শক্তিরা একত্রিত হয়ে এই ঘটনাগুলি একের পর এক ঘটিয়েছে। আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। এদিন বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, চলমান এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে দাবি করেন তিনি। প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজ নয়, আমাদের তো বিদ্যালয়গুলোকে নিয়েও কাজ করতে হয়। শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সেটা আসলে খোলার কথাটা এর মধ্যে বিবেচনা করতে পারছি না। এদিকে যারা সহিংসতা করে দেশের বিদ্যুৎ জ্বালানি অবকাঠামো ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে শিবির ছাত্রদলের ক্যাডাররা তাণ্ডব চালিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কর্মকাণ্ড প্রতিরোধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেলে এডিটর্স গিল্ডের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর্স গিল্ডের আয়োজনে দেশের বিভিন্ন গণমাধ্যমের 37 জন সিনিয়র সাংবাদিকের সঙ্গে মত বিনিময় করেন সরকার প্রধান শেখ হাসিনা। মিথ্যাচারের হাত থেকে দেশকে রক্ষায় মানুষ যাতে সঠিক সংবাদ জানতে পারে সেভাবে সংবাদ পরিবেশন করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় বিভিন্ন পত্রিকা, টেলিভিশনের সম্পাদক এবং বার্তা প্রধানরা নিজেদের মতামত জানান প্রধানমন্ত্রীকে। শেখ হাসিনা বলেন, দেশের মানুষের কষ্ট লাঘবে যা যা করার তিনি করবেন। এই যে লোক চলে আসা, এরা ঢাকা ঠিক বাইরের পেরিফেরিতে থেকে ওই এক এক জায়গা থেকে যারা যে দিক থেকে আসছে এবং সমস্ত বাংলাদেশ থেকে এই শিবির জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে 2টি লাশ পড়েছে। তো লাশের খবর তাদের কে দিল? যারা এই ধরনের দেশের সর্বনাশটা করলো, যারা আজকে গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। আবার কতগুলি রক্ত ঝরলো, যেটা কখনো আমার কাম্য ছিল না। হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফল মানুষ পেয়েছে, কুফল মানুষ পেল। আমরা স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতা তো বিফল হতে পারবে না। যতক্ষণ আছি সেই মানুষের যাতে কষ্ট না হয় এ ব্যাপারে আমার যা করণীয় আমি করে যাব।
তাতে যে কে গালি দিল আর কে সুনাম করলো ওটা নিয়ে চিন্তা করি না। আমি এটাই চিন্তা করি যে আমার দেশের মানুষ ভালো থাকুক। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষ যেন সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। বিএনপি কোনো রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করেনি দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই বিরোধীদের জড়িয়ে মিথ্যাচার করছে সরকার। বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সরকার যে সমস্ত কথাবার্তা বলছেন বিএনপি সম্পর্কে এগুলো সবগুলোই অমূলক, একেবারে বিভ্রান্তিকর। আন্দোলনের সঙ্গে থাকা আর নাশকতায় মদত দেওয়া কি এক জিনিস নাকি? নাশকতায় মদত তো দিচ্ছেন তারা। বিএনপির 40 বছর ইতিহাসে নাই যে বিএনপি কোনো রাষ্ট্রীয় স্থাপনার উপরে আক্রমণ করেছে। এই যে শত শত প্রাণ চলে গেল সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলছে না। সাময়িকভাবে তারা সেটাকে থামিয়ে দিতে পারে, কিন্তু এটা যদি রাজনৈতিক সমাধান না করে তাহলে কিন্তু এটা কখনোই সেই সমাধান হবে না। দেশের উন্নয়ন প্রকল্প ধ্বংসে তাণ্ডব লীলা চালানো হলেও বিএনপি নেতারা আগুন সন্ত্রাসের সুরে কথা বলছেন। বুধবার দুপুরে শ্যামলীতে খাদ্য বিতরণ কর্মসূচিতে কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নাশকতাকারীদের প্রতিরোধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যে অর্জনগুলো বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রশংসিত করেছে, অগ্নি সন্ত্রাসে আজকে ধ্বংসলীলা পরিণত হয়েছে। মির্জা ফখরুল এখনো ধ্বংসের কথা বলে, এত ধ্বংসের পর আর কত ধ্বংস, আর কি চান? এই দেশ আপনারা চান না। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বুধবার নিজ দপ্তরের সাংবাদিকদের কথা জানানোর পাশাপাশি প্রতিমন্ত্রী বলেন, আরব আমিরাতের শ্রমবাজার বন্ধের ব্যাপারে বাংলাদেশকে এখনো লিখিতভাবে কিছু জানানো হয়নি। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে, বাংলাদেশের শ্রমবাজারকে ধ্বংস করার জন্য জামাত বিএনপির প্রেতাত্মারা সেই কর্মকাণ্ড করেছিল এবং যাদের শাস্তি হয়েছে সেই রাষ্ট্র তাদের নিয়ম মতো চলবে। আমরা এখানে কোনো হস্তক্ষেপ নেই, তবে প্যানিক সৃষ্টি হয়েছে যে দুবাই বন্ধ হয়ে গেছে, অমুক বন্ধ হয়ে গেছে। আসলে বন্ধ এখনো হয় নাই, এখন পর্যন্ত আমরা জানি না। ভয় আর আতঙ্কের পরিবেশ কাটিয়ে বুধবার স্বরূপে ফিরল রাজধানী ঢাকা। কারফিউ শিথিল আর নির্দিষ্ট সময়ের জন্য অফিস খোলায় সড়কে বাড়ে কর্মজীবী মানুষ আর যানবাহনের চাপ। এদিকে যান চলাচল নিয়ন্ত্রণ ও নাশকতাকারীদের হামলায় মেট্রোরেল আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু সড়কে ভয়াবহ যানজট দেখা যায়। রাশেদ বাপির রিপোর্ট। মাত্র কয়েক ঘন্টা আগেও শুনশান নীরবতায় আচ্ছন্ন ছিল যে শহর, সেই শহর জুড়ে এখন রাজ্যের ব্যস্ততা। গাড়ির হুইসেল, হর্ন আর গণমানুষের কোলাহলে মুখর চারিপাশ। যেন টানা কয়েকদিনের ঘুম শেষে আড়মোড়া ভাঙল প্রিয় নগরী। বুধবার সকাল ৯টা থেকেই সড়কে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। সরকারি বেসরকারি অফিস খোলায় জীবন জীবিকার টানে ঘরবন্দি জীবন ছেড়ে কর্মস্থলে ছুটতে থাকেন অনেকেই। সেই সঙ্গে বাড়ে যানবাহনের সংখ্যাও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য সব স্বাভাবিক দিনের মতোই স্বরূপে ফিরতে শুরু করে রাজধানী। এদিকে পরিস্থিতি সামাল দিতে কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করায় ও নাশকতাকারীদের হামলায় উড়াল পথ, মেট্রোরেল আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় এক পর্যায়ে তৈরি হয় ভয়াবহ যানজট। অফিসের উদ্দেশ্যে সড়কে নেমে অনেককেই ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় সড়কে। যেখানে সিগন্যাল ওইখানে যানজট। আমি রামপুরা থেকে আসছি, প্রচুর জ্যাম, নাইমা হাইটে আসতে হয়েছে। তবে টানা কয়েকদিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ঘরের বাইরে বেরিয়ে বুক ভরে নিঃশ্বাস নেন রাজধানীবাসী। অফিস খোলার পাশাপাশি যান চলাচল অনেকটা স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। ভালো লাগতেছে আসলে, অফিস আবার শুরু হচ্ছে, আবার একটা কর্মব্যস্ততা শুরু হচ্ছে। আশা করি এখন পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি ভালো হবে। আন্তজেলা বাসগুলি আসলে বেসিক্যালি ছাড়তেছে, বাট আপনার হচ্ছে যে বাস খুব কম। নাশকতাকারীদের আগুনে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ব্যবহারকারীরা। প্রচুর ভোগান্তি হচ্ছে, কারণ মেট্রো রেলে যে আমাদের টাইমের যে একটা টাইম মেনটেন হতো সেটা তো এখন হচ্ছে না। মেট্রো থাকলে ভালো হইতো, তাহলে যাইতে ভালো হইতো আর কি। এখন বাসের অপেক্ষা করতেছি, দেখি বাস পাওয়া যায় নাকি। মেট্রোতে আগে যে টাইমটা আমরা
আধা ঘন্টা সময় লাগতো, এখন দেখা সেখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগতেছে। নাশকতার আগুন থেকে ট্রাফিক পুলিশ বক্স বাদ না গেলেও থেমে যাননি ট্রাফিক পুলিশ সদস্যরা। আমরা এটা নিয়ে কোনো ভীত সন্ত্রস্ত নয়, যেহেতু এটা আমাদের দায়িত্ব, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে আমাদের সর্বোচ্চ দিয়ে পালন করব। সপ্তাহের শেষ কর্মদিবস আগামীকাল বৃহস্পতিবারও বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চালু থাকবে সরকারি বেসরকারি অফিস। অন্যদিকে কারফিউ শিথিল থাকবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কারফিউ শিথিল ও নির্দিষ্ট কিছু সময়ের জন্য কর্মস্থল খোলার পরপরই সড়ক জুড়ে এত মানুষ ও যানবাহনের আধিক্য প্রমাণ করে সাধারণ মানুষ কখনোই দেশের অচলাবস্থা প্রত্যাশা করে না। মানুষ চায় শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা। আর তাই দ্রুতই ভয় আর আতঙ্কের পরিবেশ কাটিয়ে পরিপূর্ণ স্বাভাবিক হোক জীবন ও জীবিকা, এমনটাই প্রত্যাশা সবার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। 3 দিন পর রাজধানীতে ফিরল কর্মচাঞ্চল্য। বুধবার বেলা 11টা থেকে 3টা 4 ঘন্টার জন্য খোলা হয় অফিস, আদালত, ব্যাংক। সচিবালয় সহ বিভিন্ন অফিসে দেখা গেছে কর্মব্যস্ততা। ব্যাংক খুললেও লেনদেন ছাড়া বাকি সেবা এখনও চালু হয়নি। সকাল 11টা থেকে সারা দেশের সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান 4 ঘন্টার জন্য খুলে দেয়া হয়। এর ফলে 3 দিন সাধারণ ছুটির পর প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল কর্মক্ষেত্রে প্রাণ চাঞ্চল্য ফিরেছে। 3 দিন পরে অফিসে আসছি, ভালো লাগছে। অবশ্যই অফিসে কোনো পরিবেশে না আসলে বাসায় বসে থেকে তো ভালো লাগে না। 11টায় অফিস শুরু হলো, বেশ ভালোই লাগতেছে এখন আর কি। বাইরের অবস্থাও ভালো, তবে অনেকেই দূর দূরান্তে অবস্থান করায় এবং যাতায়াত ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় যোগ দিতে পারেননি কর্মক্ষেত্রে। আমাদের অনেক সহকর্মী আসতে পারেনি, আমরা কাছাকাছি থাকার ফলে হয়তো বা হেঁটে বা রিক্সা নিয়ে চলে আসতে পেরেছি। এদিকে 3 দিন ছুটির পর ব্যাংক, বিমার সকল শাখায় লেনদেন স্বাভাবিক বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে টাকা উত্তোলন এবং জমা ছাড়া অন্যান্য সেবা কার্যক্রম এখনো পুরোপুরি সচল করা যায়নি। স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বলতে যেটা মূলত যেটা টাকা তোলা এবং জমা দেওয়া বিষয় এবং আনুষঙ্গিক অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলোই মূলত আমরা দিচ্ছি। তো অন্যান্য কিছু হয়তো আমরা এই মুহূর্তে পারছি না, তবে আগামী দিনগুলোতে হয়তো পারব। আর শেয়ার বাজারে প্রথম দিনের লেনদেনেই ধস নেমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অবশেষে বাসাবাড়িতে চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। এছাড়া রবি, সোমবার থেকে মোবাইল ডাটা পাওয়া যাবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, ফেসবুক সহ সামাজিক মাধ্যম নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। 5 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক পাড়া, প্রযুক্তি ও রপ্তানিমুখী শিল্প খাত পায় ওয়াইফাই সেবা। বন্ধ ছিল বাসাবাড়িতে ব্যান্ডউইথ সরবরাহ। অবশেষে সারা দেশে হোম ইউজারদেরও ব্রডব্যান্ড সংযোগ চালুর নির্দেশনা দিল বিটিআরসি। বুধবার বিকেলে জরুরি বৈঠক শেষে একথা জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। কালকে সারাদিন পর্যবেক্ষণ করে আমরা এটাকে কিভাবে স্থায়ীভাবে আমরা ইন্টারনেটটাকে সচল রাখতে পারি তার জন্য সার্বিক চেষ্টা আমরা চালাচ্ছি। ব্রডব্যান্ডের পর 4G সেবা চালু নিয়ে শুক্র ও শনিবার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবে বিটিআরসি। রোববার মোবাইলে চালু হবে 4G সেবা। রবিবারের মধ্যে আমরা চেষ্টা করছি প্রথমে মোবাইল 4Gটাকে নরমাল করা। এদিকে দেশের আইন ও সরকারের নির্দেশনা না মানায় বন্ধই থাকবে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। সরকারের নির্দেশনা মানবে এমন নিশ্চয়তা পেলেই কেবল ফেসবুক চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। 3 দিন বা 7 দিন সময় নিয়ে ফেসবুক, টিকটককে আমরা জবাব দেওয়ার জন্য বিটিআরসিতে হাজির হতে বলবো, তাদের ব্যাখ্যা, বিশ্লেষণ, বক্তব্য সহ। সেটা যদি তারা হয় আমরা শুনে সিদ্ধান্ত নেব, আর সেটা যদি না হয় তাহলে আমরা কি ব্যবস্থা নেব সেটা ভাববো। এছাড়া মেয়াদ শেষ হওয়া ডাটা প্যাকেজ গ্রাহকরা পুনরায় ব্যবহারের সুযোগ পাবেন কিনা তাও জানা যাবে রোববার। দেশের সরকারের কথা অক্ষরে অক্ষরে মানে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিচার ঠেকাতে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে হারলেন ডক্টর ইউনূস। দুর্নীতির প্রাথমিক প্রমাণ মেলায় টেকেনি তার আবেদন। 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানান ইউনূসের আইনজীবী। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যখন দেশের বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূস, সে সময় দেশের সর্বোচ্চ আদালত এক আদেশে জানালেন ইউনূসের বিরুদ্ধে শ্রমিকের অর্থ আত্মসাতের প্রাথমিক তথ্য প্রমাণ মিলেছে।
বুধবার দুর্নীতির মামলার বিচার চলবে কিনা আদেশের দিন ধার্য ছিল। 2 ঘন্টারও বেশি সময় শুনানিতে তার আইনজীবী ঘুরে ফিরে একই কথা বলেন। এই মামলার নেপথ্যে কলকাঠি নেড়েছে কেউ একজন, ছেড়ে কথা বলেননি দুদকও। উভয় পক্ষের শুনানি শেষে মামলা বাতিল চেয়ে করা ইউনূসের আবেদন খারিজ করে দেন উচ্চ আদালত। 1 বছরের মধ্যে মামলার বিচার কাজ শেষ করতে বলা হয় অধস্তন আদালতকে। এখানে অপরাধের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয়। সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ওনাদের স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত হলো ডিফেন্স মেটেরিয়ালসের উপর কখনো মামলা কোয়াশ হয় না। প্রায় 26 কোটি টাকা ওনারা নিজেরাই আত্মসাৎ করেছে। তাই 14 জনের বিরুদ্ধে আদালত সুস্পষ্ট অভিযোগ থাকাতেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। বিচার চলার আদেশে চটেছেন ডক্টর ইউনূসের আইনজীবী, যেতে চান সর্বোচ্চ আদালতে। আজকে হাইকোর্ট এই 3 দিন শুনানি করে এই মামলাটিতে রুল পর্যন্ত ইস্যু না করে আজকে এটা খারিজ করে দিয়েছেন। 5 আগস্ট বিশেষ জজ আদালত 4-এ আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত 12 জন ইউনূস সহ 14 জনের বিচার শুরুর আদেশ দেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সুযোগে নাশকতা আর কারফিউতে অচল হয়ে পড়ে দেশের সাধারণ মানুষের জীবন জীবিকা। খেটে খাওয়া মানুষের সাহায্যের জন্য প্রধানমন্ত্রীর আহ্বানের পর খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতারা। বুধবার বিকেলে কামরাঙ্গীরচরের 1500 পরিবারের মাঝে চাল বিতরণ করেন আওয়ামী লীগের সভাপতি, মণ্ডলীর সদস্য ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিবৃতিতে আওয়ামী লীগ নেতাকর্মী ও বিত্তবানদের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে বুধবার বিকেলে কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে প্রায় 1500 পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। এ সময় তিনি বলেন, ছাত্রদের আন্দোলনের উপর ভর করে বিএনপি জামাত দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে। নির্মমভাবে পুলিশকে হত্যা করেছে, ছাত্রকে 6 তলা থেকে নিচে ফেলে দিয়েছে, নরসিংদী জেলখানায় আক্রমণ করেছে এই সন্ত্রাসী গ্রুপ। সমস্ত জায়গায় যে সমস্ত তাণ্ডব চলছে, বাংলাদেশের টেলিভিশনের কেন্দ্রে হামলা চালিয়েছে। এরা বাংলাদেশের শত্রু, এরা রাষ্ট্রযন্ত্রকে বিকল করতে চেয়েছিল। এদিকে রাজধানীর কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঢাকা 14 আসনের সংসদ সদস্য। এ সময় তিনি অভিযোগ করে বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তারেক রহমানের নির্দেশেই পোড়ানো হয়েছে। 71 সালে যা ঘটেছে, যেভাবে বাংলাদেশের সম্পদ পাক হানাদার বাহিনীরা জামাত শিবিরের সহায়তায়, রাজাকারদের সহায়তায় ধ্বংস করেছিল, ঠিক একই পদ্ধতিতে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা তারা পুড়িয়ে দেয়। দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা এসব গোষ্ঠীকে প্রতিহত করতে সবাইকে একসঙ্গে রুখে দাঁড়ানোর আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ার অটোমোবাইল ব্র্যান্ড পেরোজোয়াকে বাংলাদেশে কারখানা স্থাপন করে গাড়ি নির্মাণ করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির বিদায়ী হাই কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার বিদায়ী হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম। সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব গণমাধ্যমে ব্রিফ করেন। বাংলাদেশে পিএইচপি মোটরসের মাধ্যমে পেরোজোয়া ব্র্যান্ডের গাড়ি ইতোমধ্যে উৎপাদন শুরু হয়েছে বলে প্রধানমন্ত্রীকে জানান মালয়েশিয়ার হাই কমিশনার। এ সময় শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নৈরাজ্যকর পরিস্থিতি সামাল দিতে সরকার প্রধান শেখ হাসিনার সামর্থ্যের উপর আস্থা রয়েছে বলে জানান হাসনা মোহাম্মদ হাশিম। কারফিউতেও কঠোর নিরাপত্তায় পুরোদমে সচল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। গত 5 দিনে এই বিমানবন্দরে 56টি আন্তর্জাতিক এবং 89টি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা হয়েছে, আর যাত্রী আসা যাওয়া করেছে 7000-এর বেশি। সাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে এক সপ্তাহের বেশি সময় ধরে সংঘাত এবং কারফিউতেও পুরোদমে সচল রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। এই বিমানবন্দরে বিমান বাহিনীর নিরাপত্তা জোরদার করায় যথাসময়ে যাত্রীরা যেমন এসে পৌঁছতে পেরেছে, ঠিক তেমনি প্রতিটি বিমান উড্ডয়ন করেছে এবং নামতেও পেরেছে। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ঘটনার সূত্রপাত হওয়ার পর থেকেই বিমান বাহিনীর বিশেষ টিম পুরো বিমানবন্দর এবং আশপাশের এলাকা কর্ডন করে রাখে। বিমান পরিচালনা অপারেশনাল কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন বা বাধার সৃষ্টি না হয় সেটা এনশিওর করা। তার জন্য আমরা প্রচুর পরিমাণে আমাদের নিরাপত্তা রক্ষী বিভিন্ন সেন্সিটিভ পয়েন্টে নিয়োগ করেছি। আগামী আরও কয়েকদিন বিমান বাহিনী এখানে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করবে। সংঘাত এবং কারফিউর মাঝেও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর পুরোপুরি সচল ছিল। গত 5 দিনে এই বিমানবন্দরে 163টি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করার কথা থাকলেও মাত্র 23টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। এর মাঝে 2টি আন্তর্জাতিক ফ্লাইট ছিল যান্ত্রিক ত্রুটি, আর যাত্রী না থাকায় অভ্যন্তরীণ 21টি ফ্লাইট বাতিল করা হয়। অন্যান্য যে ফ্লাইটগুলো ছিল এই সময়ে সব ফ্লাইটগুলোই কন্টিনিউ করেছে, বাট পার্টিকুলার এই ইমার্জেন্সির কারণে কোনো ফ্লাইট ক্যান্সেল হয়নি। যাদের ফ্লাইট ছিল সকালে তারা 2 দিন আগে চলে আসছে, তাদের জন্য আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করেছি। প্রতিদিনই আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সবগুলি ফ্লাইট নির্বিঘ্নে তার গন্তব্যে পৌঁছাতে পেরেছে। নির্বিঘ্ন হয়েছে ইমিগ্রেশন এবং লাগেজ সিস্টেমও। যাত্রীদের তেমন কোনো ভোগান্তি পোহাতে হয়নি এই শাহ আমানত বিমানবন্দরে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন কামালা হ্যারিস। মঙ্গলবার উইসকনসিনের মিলওয়াকিতে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভেন্স গণতন্ত্রের জন্য হুমকি। কামালা মনে করেন, মার্কিন জনগণ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে এবং ডেমোক্রেটদের বিজয় নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। গেল সপ্তাহে যেখানে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন আয়োজিত হয়, নির্বাচনী ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত সেই দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিনের মিলওয়াকিতে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের প্রথম প্রচারণা শুরু করলেন কামালা হ্যারিস। নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ডেমোক্রেটিক দলের তার মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কামালা প্রেসিডেন্ট পদে মনোনয়ন জয়ের জন্য পর্যাপ্ত ডেমোক্র্যাট প্রতিনিধিদের সমর্থন অর্জনের একদিন পর আনুষ্ঠানিকভাবে শুরু করলেন তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে সমাবেশে কামালা হ্যারিস বলেন, ট্রাম্প কেমন ব্যক্তি তা মার্কিন জনগণ জানেন। তিনি যুক্তরাষ্ট্রকে পেছনে নিয়ে যেতে চান, তাই সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান এই প্রার্থীর বিরুদ্ধে দেশের মানুষই ঐক্যবদ্ধ হবেন। I am so very honored and I pledge to you I will spend the coming weeks continuing to unite our party so that we are ready to win in November. মঙ্গলবারের এই প্রচারণা ছিল অভূতপূর্ব। ডেমোক্র্যাটদের মধ্যে ফিরে আসে প্রাণচাঞ্চল্য। উইসকনসিনের গভর্নর, সিনেটর ও কংগ্রেসম্যানরা সবাই এদিন কামালার সমর্থনে প্রচারণায় অংশ নেন। তারা বলেন, ট্রাম্প ও তার রানিং মেট ভ্যান্স গণতন্ত্রের জন্য হুমকি। আইনের চোখে দোষী সাব্যস্ত একজনকে মার্কিন জনগণ কখনো সমর্থন করবে না। 19 আগস্ট ইলিনয়ের শিকাগোতে ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে প্রার্থিতা চূড়ান্ত হলে কামালা হ্যারিস হবেন প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম এশিয়ান আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রে একটি বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি জানায়, সম্মেলনের আগে 7 আগস্টের মধ্যে দলের প্রেসিডেন্ট প্রার্থী নির্ধারণ হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার কমলা হ্যারিসের সমর্থনে একটি আনুষ্ঠানিক বক্তৃতা দেবেন। এদিকে ট্রাম্পের সঙ্গে কমলা হ্যারিসের প্রথম বিতর্কটি নিয়ে উৎসুক মার্কিন জনগণ, তবে সেটি কবে হবে তা এখনও নির্ধারণ হয়নি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতাদের কাছ থেকে সমর্থন পেয়ে অনেকটাই নিশ্চিত হয়েছে কামালা হ্যারিসের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন। তবে চূড়ান্ত ঘোষণা পেতে অপেক্ষা করতে হবে 4 সপ্তাহ পর শিকাগোতে আয়োজিত ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন পর্যন্ত। এদিকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেলে কাকে রানিং মেট হিসেবে বেছে নেবেন কামালা, এ নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত।
সক্ষমতার প্রশ্নে নিজ দলের ভেতর ও বাইরের চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়ান প্রেসিডেন্ট জো বাইডেন। তার জায়গায় সমর্থন দিলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে। এরপর থেকেই স্পটলাইটে মার্কিন ইতিহাসের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট। ডেমোক্রেটিক দলের বর্ষিয়ান নেতা প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনের প্রতি সমর্থন রেখেই কামালাকে সমর্থন জানাতে শুরু করেন দলের শীর্ষ নেতারা। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায় এ পর্যন্ত 1976 জন ডেমোক্র্যাট প্রতিনিধি সমর্থন জানিয়েছেন তাকে। এ তালিকায় রয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি, পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরি ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা সিনেটর চাক শুমার ছাড়াও বেশিরভাগ রাজ্যের গভর্নর ও সিনেটর। এদিকে হ্যারিসকে সমর্থনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দাতাদের অর্থ প্রদানের পরিমাণও। গেল 24 ঘন্টায় কামালা হ্যারিসের নির্বাচনী প্রচারের জন্য অর্থ জমা পড়েছে প্রায় 100 মিলিয়ন বা $10 কোটি বেশি। প্রতি ঘন্টায় এ তহবিলের আকার আরো বড় হচ্ছে। এরই মধ্যে শুরু করেছেন আনুষ্ঠানিক প্রচারণা। কামালা হ্যারিস বলেছেন দলীয় মনোনয়ন পেতে তিনি পর্যাপ্ত সমর্থন পেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার উইসকনসিনের মিলওয়াকিতে তার প্রথম নির্বাচনী জনসভায় তিনি বলেন নির্বাচনের 105 দিন বাকি থাকলেও ট্রাম্পকে হারিয়ে তার দল বিজয়ী হবে। ডেমোক্রেটিক দলের অন্যতম মনোনয়ন প্রত্যাশী ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম কামালাকে সমর্থন জানালে মনোনয়ন দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থায় উঠে আসেন কামালা। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে 19 থেকে 22 আগস্ট শিকাগোতে অনুষ্ঠেয় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন পর্যন্ত। ওই সম্মেলনেই নিশ্চিত হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জামাইকান ভারতীয় বংশোদ্ভূত কামালা হ্যারিসের লড়াই। তবে 59 বছর বয়সী কামালা বাইডেনের পছন্দের প্রার্থী হলেও আসন্ন দলের সম্মেলনে ডেমোক্র্যাট প্রতিনিধিরা তাকে মনোনীত করতে বাধ্য নন। তাই প্রার্থিতার লড়াইয়ে হাল ছাড়ছেন না মিশিগানের গভর্নর গ্রেটচেন হুইটমার ও পেনসিলভেনিয়ার গভর্নর জশ শ্যাপিরো। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল ক্যালিফোর্নিয়ার সিনেটর এবং অ্যাটর্নি ছিলেন কামালা হ্যারিস। 2020 সালে জো বাইডেন তাকে রানিং মেট হিসাবে বেছে নিলে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন তিনি। এবার সেই কামালা হ্যারিসের ভাগ্যাকাশে উদিত হচ্ছে আরেক নতুন সূর্য। চূড়ান্ত মনোনয়ন পেলে এবারও আরেক ইতিহাস গড়বেন এই নারী নেত্রী। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধানমন্ত্রী জনগণকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।